আমরা লাইভ। ওকে, তো আমরা আজকে সুপারম্যান নিয়ে আমরা কথা বলবো। সুপারম্যানের যে নতুন যে স্নিক পিক যেটা সিনেমাকনে যেটা বেরিয়েছে, সিনেমাকন, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। প্লাস জন উইকের অ্যানাউন্সমেন্ট হয়েছে, 5 নম্বর সিনেমা, ক্যারাটে কিডের একটা ট্রেলার বেরিয়েছে এবং আরো প্রচুর জিনিস রয়েছে, তো সেগুলো নিয়ে এখন আলোচনা হবে। তো অমর, তো বলো তোমার নতুন যে স্নিক পিকটা সেটা কেমন লাগলো? আগে বলো তুমি আমার স্টোরি পড়েছো কিনা। আমি তোমার ফেসবুক স্টোরি পড়লাম। এই বক্তব্য তুমি আগেও রেখেছো, মানে আমি তোমার বক্তব্যের সাথে ফ্যামিলিয়ার অলরেডি, মানে আমি জানি যে তুমি কি বলতে চাও বা কি বলতে পারো এখানে। আমি ওই কারণেই আমি তোমার সাথে যতটা গানের ব্যাপারে অতটা ভসিফেরাসলি বা অতটা অ্যাগ্রেসিভলি যদি অ্যাগ্রি নাও করি, আমি কিন্তু অতটাও এক্সাইটেড না অ্যাবাউট দিস গানের ইউনিভার্স, এবং আমি সেটা পরিষ্কার স্টোরিটাতে লিখেছি। আমি ওই কারণেই অলস্টার সুপারম্যানটা না আরেকবার পড়লাম। এক তো বহুত বছর আগে পড়েছি, 10 বছর আগে পড়েছি। আমি অ্যাকচুয়ালি তোমার স্টোরিটা পড়ার পর অলস্টার সুপারম্যান আমি ডাউনলোডে বসালাম। ওকে, আমি অলস্টার আমি পড়েওছি, ডাউনলোডে আমি কমিক্সটা বসাইনি, ডাউনলোডে আমি ফিল্মটা বসালাম, অ্যানিমেটেড ফিল্মটা। ওকে, দেখো তো তোমাকে একটা একদম অনেস্ট একটা কথা বলি। আমার মনে হয় যে সুপারম্যানের যে ইন্টারপ্রিটেশনটা অ্যানিমেটেড ফিল্মগুলোতে ক্যাপচার করেছে সুপারম্যান আনবাউন্ড বাদ দিয়ে, সেটা আমি সুপারম্যান ভার্সেস এলিট বলি, সুপারম্যানের সাথে ডুমসডের প্রথম যে ফিল্মটা ছিল 2007 সালের, ওইটা আমি বলি, ওটা সামাও আমার ডেথ অফ সুপারম্যান বা রিটার্ন অফ সুপারম্যানের থেকে অনেক বেশি ভালো লাগে। ওটার অ্যানিমেশন কোয়ালিটি হয়তো পুয়ার ছিল। এই নিউ 52 আদলে যেটা তৈরি হলো না, ওই অ্যানিমেটেড ফিল্মের থেকে কিন্তু আমার 2007-এর সুপারম্যান ভার্সেস ডুমসডেটা আমার অনেক বেশি কিন্তু ভালো লাগে। তো স্পিরিচুয়ালি স্পিকিং, আমি সুপারম্যানের যতগুলো অ্যানিমেটেড ফিল্ম দেখেছি, ইনক্লুডিং অলস্টার অ্যান্ড এভরিথিং, একমাত্র আনবাউন্ড অথবা আনচেইন্ড, বোধহয় না আনবাউন্ডই ছিল, আনচেইন্ড একটা কমিক্সের নাম, ওই যেখানে ওই কাইন্ড অফ ডার্ক সাইড ওয়ার্কার। ওটা আনবাউন্ড, ওটা ব্রেনিয়াক ছিল তো, সুপারম্যান আনবাউন্ড ওটা। হ্যাঁ, ওটা জেফ জনসের একটা ব্রেনিয়াকের স্টোরিকে, পুরো স্টোরিটাকে নিয়ে সিনেমাটা করেছিল। হ্যাঁ, ওটার কমিক বুকটাও বোধহয় যে ওই ব্যাটম্যান আর্থ ওয়ানের যে কমিক বুক যে ড্র করেছিল, ও ড্র করা গ্যারি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, গ্যারি ফ্র্যাঙ্ক, ওই আর্ট স্টাইলটা বেশ ভালো। ওটা জেফ জনসের লেখা এবং ওটা গ্যারি ফ্র্যাঙ্কের ড্র করা। এবং আমি জানি না তুমি এটা জানো কিনা, ওটা হলো ডিরেক্ট সিকুয়েল টু যে সুপারম্যান ব্যাটম্যান অ্যাপোকালিপস যে সিনেমাটা, যেটার মধ্যে সুপারগার্লকে ফার্স্ট ইন্ট্রোডিউস করে। আনবাউন্ডটা হলো ওটা ডিরেক্ট সিকুয়েল, ডাইরেক্ট সিকুয়েল আনবাউন্ডটা। বাট ওটা তো দুর্দান্ত ছিল, ওটা আমি কমিক্সেও পড়েছি, অ্যানিমেশনেও দেখেছি। এবং মানে এই ভিডিওটা যারা দেখছো তাদের সবাইকে রেকমেন্ড করব যে সুপারম্যান ব্যাটম্যান সুপারগার্ল এই অ্যানিমেটেড ফিল্মটা দেখার জন্য। কারণ এটার এন্ডে সুপারম্যান আর ডার্ক সাইড আর সুপার গার্লের যে ত্রিমুখী যুদ্ধটা আছে, ওটা কিন্তু ভাই মাইন্ড বেন্ডিং একটা ফাইট সিকোয়েন্স। কমিক্সে অতটা ছিল না, যেটা অ্যানিমেটেড ফিল্মের মধ্যে রয়েছে। আমি এখানে ক্লিপিংস অ্যাড করে দিচ্ছি যাতে দেখে লোকে বুঝতে পারে যে আমি কিসের কথা বলছি। তো দুর্দান্ত। ইভেন কি আমরা এখানে যে কটা ফিল্মের নাম এখন অব্দি নিলাম, সুপারম্যান ভার্সেস এলিট, অলস্টার সুপারম্যান, সুপারম্যান আনবাউন্ড এবং সুপারম্যানের এই ফিল্মটা, এই ফিল্মগুলো খুব স্ট্যান্ড অ্যালোন ফিল্ম। এরকম না যে এক একটার সাথে এক একটার কানেকশন আছে, বাট এগুলো দেখলে পরে সুপারম্যানের ব্যাপারে তুমি আইডিয়া পাবে যে সুপারম্যান কিসের জন্য স্ট্যান্ড করে, সুপারম্যান কিরকম। কিন্তু আনবাউন্ডটা না আমার একটুখানি অফ লাগে, মানে সামহাউ অ্যানিমেশন স্টাইলের জন্যই হোক বা সুপারম্যানের জন্যই হোক, হি ফিলস কাইন্ড অফ অফ। ঠিক আছে না, তো এখন সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে আমি বলি। আমি স্নিক পিকটা দেখলাম, ঠিক আছে, আমার
আমার কিন্তু ভালো লেগেছে, আমার কিন্তু খারাপ লাগেনি। আমি ডিসএগ্রি করি তোমার সাথে যে ওটা ভিএফএক্স বা গ্রাফিক্সটা খারাপ লাগছে, আমার মনে হয় না খারাপ লাগছে। ভিএফএক্স আর গ্রাফিক্সটা আমার ঠিকঠাকই লেগেছে, খুব একটা কিছু খারাপ টারাপ লাগেনি। ইট ওয়াজ লুকিং গুড এনাফ। মাই ইস্যু, ইফ ইউ ক্যান কল ইট অ্যান ইস্যু, ইজ হোয়াট ইজ জেমস গান ট্রাইং টু ইভোক। খুব বেসিক কথা। এখন আমি জানি এখানে প্রচুর লোক আছে, প্রচুর জেমস গান ফ্যান, স্নাইডার ফ্যান, কোট আনকোট ডিসি ফ্যান, ঠিক আছে, যারা কমিক বুকস জীবনেও পড়েনি, জীবনে পড়বেও না, হ্যাভ নো আইডিয়া হোয়াট আই এম গোয়িং টু টক অ্যাবাউট। সেই জন্য তারা বলবে যে আমি আতলামি ঝড় বয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তাদেরকে অ্যাড্রেস করে বলছি, আমি যা বলছি আপনাদেরকে আপনারা জুলাই মাসে মিলিয়ে নেবেন, যা বলছি আপনাদেরকে জুলাই মাসে মিলিয়ে। কি করে মেলাবে? তুমি যেটা বলছো সেই সোর্স ম্যাটেরিয়ালই তো জানে না, কম্পেয়ারটা করবে কি করে? মানে তুমি একটা জিনিস দেখো, গ্র্যান্ট মরিসনের সুপারম্যানের সঙ্গে স্নাইডারের সুপারম্যান অথবা জেমস গানের সুপারম্যানের কি পার্থক্য, এটাকে ফিল করার জন্য তাকে গ্র্যান্ট মরিসনের সুপারম্যান কিন্তু জানতে হবে। গ্র্যান্ট মরিসনের সুপারম্যানকে ওরা শুধুমাত্র, তুমি বলো তারপর শুধুমাত্র অলস্টার সুপারম্যান যদি এখন দেখে অলস্টার সুপারম্যানটা ডাউনলোড করে, তবেই ওরা একটুখানি আইডিয়া পাবে, না হলে সেটাও তো পাবে না। তুমি আমার পয়েন্টটা বুঝতে পারছো তো? এবার আমি একটা কথা বলি, তোমার এই কথাটার আমি কয়েকটা কারেকশন করি, ঠিক আছে? 1 নম্বর, গ্র্যান্ট মরিসনের অলস্টার সুপারম্যান ইজ এসেনশিয়ালি দ্য লাস্ট স্টোরি ইন হিজ এন্টায়ার সুপারম্যানের গল্প। ঠিক আছে, ইট সাউন্ডস ভেরি অকওয়ার্ড টু সে, তার কারণ গ্র্যান্ট মরিসন অনেক বছর অব্দি লিখেছেন ডিসি কমিক্স, এবং অলস্টার সুপারম্যান বেরিয়েছিল আই থিঙ্ক অ্যারাউন্ড 2006 বা 7, রাইট? বাট অলস্টার সুপারম্যান ইজ টেকনিক্যালি দ্য এন্ড অফ হিজ এন্টায়ার সুপারম্যানের একটা টাইমলাইন আছে ওর নিজের, ওই টাইমলাইন অনুযায়ী ওর এন্টায়ার সুপারম্যানের গল্পের শেষ গল্প। গ্র্যান্ট মরিসনের সুপারম্যানকে বুঝতে হলে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। 1 নম্বর হলো, গ্র্যান্ট মরিসন যে সুপারম্যানকে নিয়ে কথা বলছে সেই সুপারম্যানটা হলো সিলভার এজ সুপারম্যান। সিলভার এজ সুপারম্যান হলো 1960s এর সুপারম্যান, যেটা অটো বাইন্ডার এইসব রাইটার্সরা 1960s এর সুপারম্যান গুলোকে লিখতো। ওই সুপারম্যানটা যেটাকে ওরা লিখতো, ওই সুপারম্যানটা ছিল অদ্ভুত। মানে দেখো, তখনকার দিনে কমিক বুকস তো লোকেরা কিসের জন্য লিখতো? তাড়াতাড়ি লিখতে হবে, গল্প বানিয়ে লিখতে হবে, বাচ্চাদেরকে সেল করতে হবে, তাই তো? তো যতটা ইমাজিনেশন অফবিট করা যায়, যতটা সম্ভব আউট অফ দ্য ওয়ার্ল্ড আইডিয়াস মাথায় আনা যায়, ওইসব জিনিসপত্র নিয়ে গল্প লিখতো। তুমি সিলভার এজে যে কোনো একটা গল্প পড়ো, স্পেশালি সুপারম্যান, স্পেশালি ডিসি কমিক্স অফ দ্য সিলভার এজ, 1950s বা 60s এ, তুমি দেখবে গল্পগুলোর মাথা মুন্ডু নেই। ঠিক আছে, গল্পের মধ্যে একটা সিন আছে, সুপারম্যান একটা এত বড় একটা চেন দিয়ে রাজ্যের পর রাজ্যে প্ল্যানেটস টেনে নিয়ে যাচ্ছে। একটা সিন আছে একটা কমিক বুকে, হ্যাঁ, আমি আর কি মারছি না, এটা একটা সিন আছে। হি ইজ ব্রিঙ্গিং দ্য প্ল্যানেটস ব্যাক টু অরবিট। ঠিক আছে, there is a scene like that. There was a scene in which Batman, to combat a villain, he dressed up in a rainbow colored costume and he called himself Batman Zur-En-Arr. ঠিক আছে, because he is fighting against an indigo type monster. These were the stories of the Silver Age, try to understand. তো গল্পগুলোর মধ্যে কোনো কি বলবো রিয়ালিজম বা লজিকের কোনো ব্যাপার স্যাপার ছিল না। ইট ওয়াজ অল অ্যাবাউট বাউন্ডলেস ইমাজিনেশন। গ্র্যান্ট মরিসন লাভস দোজ কমিক্স বিকজ গ্র্যান্ট মরিসনের বক্তব্য যে ওই কমিক্স গুলো রেপ্রেজেন্ট সুপারম্যান অ্যাজ আ ফোক হিরো। ইট রেপ্রেজেন্টস আমেরিকা অ্যাজ আ ফোক হিরো। ঠিক আছে, অলস্টার সুপারম্যানে ও কি করে, ও ওই সিলভার এজের যে গল্পগুলো আছে না, ওই গল্পগুলোকে কিন্তু ও একদম মানে ইয়ে করছে না, ধিক্কার দিচ্ছে না বা একদম ছেড়ে দিচ্ছে না। হি লাভস দোজ স্টোরিজ। হোয়াট হি ডাজ ইজ হি জাস্ট এনশিওরস যে ওই গল্পগুলো যেগুলো আছে, ওই গল্পগুলোর কিছু যেন রুল বুক থাকে,
মানে যে ওয়ার্ল্ডটা আছে, যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সুপারম্যানের, ওই ওয়ার্ল্ডটা মোটামুটি যেন একটু প্লজিবল হয়, একটু যেন রুল থাকে, দ্যাটস ইট, যতটুকু রুল দরকার, ঠিক আছে? এবং তার মধ্যে ও যা যা গল্প বলছে না, প্রত্যেকটা গল্প ইজ অ্যাবাউট সুপারম্যান ফাইনালি কামিং টু টার্মস with his death. That's what All-Star Superman is about, by the way. All-Star Superman is basically Lex Luthor has a plan to kill Superman. What is his plan? He essentially uses a monster to destroy the sun. Superman goes to stop him. Superman destroys the monster, but in that process, Superman exposes himself to solar radiation, যেটাকে বলা হয় apoptosis. তাতে কি হয়, ওর যে সেলস গুলো আছে সেই সেলস গুলো পয়জনড হয়ে যায়, এন্ড সেলস গুলো আস্তে আস্তে ডিস্ট্রয়েড হতে থাকে, ঠিক আছে? সো এসেনশিয়ালি হি ইজ গোয়িং টু ডাই, দেয়ার ইজ নট মাচ টাইম। দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ অল স্টার সুপারম্যান. Superman coming to terms with his death, but Superman also going around solving problems, essentially solving the 12 labors of Hercules. একটা মিথ আছে, হারকিউলিসকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে 12খানা লেবার যদি তুমি সলভ করো তাহলে ভগবানরা তোমায় পুরস্কার দেবে। গ্র্যান্ট মরিসন এসেনশিয়ালি রিইমাজিন সুপারম্যান এজ আ সুপার হিরোইক ভার্জন অফ হারকিউলিস, এবং ওইভাবে ওটা করে। গল্পগুলো ভীষণ অদ্ভুত গল্প, ঠিক আছে, বাই দ্য ওয়ে। এবং এটার কারণে গ্র্যান্ট মরিসন একটা কথা বলেছিল, খুব ইম্পর্টেন্ট কথা যেটা ম্যাটার করে এখানে। গ্র্যান্ট মরিসন বলেছিল আমেরিকান রাইটার্সরা সুপারম্যানকে লিখতে ভয় পায়, ওদের বক্তব্য সুপারম্যান এত পাওয়ারফুল যে সুপারম্যান খুব বোরিং, ঠিক আছে? কিন্তু আমি সুপারম্যানকে ওই চোখে দেখি না, আমি সুপারম্যানকে ভাবি ওর কাছে পাওয়ারস আছে, সেই জন্য ও অদ্ভুত অদ্ভুত জিনিস করে, কিন্তু ওর আইডিয়াস গুলো সব হিউম্যান। ও যদি নিজের কুকুরকে নিয়ে হাঁটতে বেরোয়, ও কুকুরকে নিয়ে হাঁটতে বেরোবে স্পেসে, বিকজ হি ক্যান ডু দ্যাট। কিন্তু ওর একটা কুকুর আছে, ও কিন্তু কুকুরকে নিয়ে হাঁটতেই বেরিয়েছে, বাট হি ক্যান ওয়াক অ্যারাউন্ড ইন স্পেস। সিমিলারলি সুপারম্যানের যদি আত্মীয় স্বজন দেখা করতে আসে, আত্মীয় স্বজনরা আসবে 31st সেঞ্চুরি থেকে with their own set of problems, ঠিক আছে? কিন্তু at the end of the day ওগুলো তো ওর আত্মীয় স্বজনই তো আসছে, এবং আত্মীয় স্বজনদের নিজস্ব প্রবলেম আছে যেগুলো সুপারম্যানকে সলভ করতে হবে। সো ইট ইজ অ্যাবাউট ফাইন্ডিং দ্য হিউম্যানিটি উইদিন দোজ রিডিকুলাসনেস and acknowledging those ridiculousness, acknowledging that the ridiculousness exists. My point is, James Gunn All-Star Superman কি ইভোক করছে, I 100% support it. আমার খুব ভালো লাগছে ও ইভোক করছে। My problem is he's evoking that Superman, but he's evoking it in a universe which is supposed to have its own set of rules and continuity. যখনই তুমি কোনো ইউনিভার্সে ওন সেট অফ রুলস আর কন্টিনিউইটি তৈরি করে দিচ্ছ না, পুরো জিনিসটা ঘেটে যাচ্ছে। স্পেশালি যদি তুমি সিলভার এজ সুপারম্যান করতে থাকো, কারণ সিলভার এজ সুপারম্যান মানে যা ইচ্ছা তাই হতে পারে, বাট তুমি একটা ইউনিভার্স বানাচ্ছ, ইউনিভার্সের নিজস্ব রুলস আছে না। বাট এখানে আমার কোয়েশ্চেন আছে, জেমস গান নিজের ইউনিভার্সের কি রুল আর কি কন্টিনিউটি সেট করেছে এখনো অবধি? না, কন্টিনিউটি সেট করেনি, আমি সেটা বলছি না যে কন্টিনিউটি সেট করেনি, করেছে, ঠিক আছে, বাট ও তো বানাচ্ছে তো একটা ইউনিভার্স। বানানোর থেকে বড় কথা, ওয়ার্নার ব্রাদার্স তো ওকে বলে দিয়েছে যে ওকে একটা ডিসি ইউনিভার্স বানাতে হবে। সো ওর মোডাস অপারেন্ডাই হলো ওকে একটা ডিসি ইউনিভার্স বানাতে হবে যেখানে সবকিছু কানেক্টেড, ঠিক আছে? তার মানে সবকিছু যদি কানেক্টেড হয় তাহলে সব কানেকশনের কন্টিনিউইটি আছে, এই ইউনিভার্সটার একটা নিয়ম আছে, যেসব নিয়মগুলোকে ফলো করতে হবে। কিন্তু সেই সব নিয়ম যদি তুমি ফলো করো, তাহলে তো ভাই তোমাকে তো তোমার সুপারম্যান যদি ফার্স্ট মুভি হয়, তোমাকে তো ওই সুপারম্যান যেভাবে আগাতে থাকবে, যেভাবে যে পাওয়ার স্কেলে ওই সুপারম্যান অপারেট করবে, তোমাকে তো তোমার ইউনিভার্সে সবকিছু ওইভাবেই ব্যালেন্স আউট করতে হবে। সেটা কি পারবে করতে? তার কারণ কি, তোমার যে সুপারম্যান আছে না, সেই সুপারম্যানকে তুমি দেখাচ্ছ as a version of All-Star Superman. All-Star Superman was Silver Age Superman. Silver Age Superman had no rules.
Your Superman has rules, which is a problem. And আরো বড় কথা, তুমি অলস্টার সুপারম্যান কি ইভোক করছো কেন? এই যে লোকেরা এত লাফালাফি করে 1978 এ সুপারম্যানে, আই এম সরি এটা যদি সুপারম্যান নিয়ে থিসিস হয়ে যায়, ঠিক আছে, আমি এত বড় একটা সুপারম্যান নিয়ে ডায়লগ মারতে চাইনি, ঠিক আছে, বাট এই যে 1978 এ সুপারম্যান নিয়ে লোকেরা যে এত লাফালাফি করে, 1978 এ সুপারম্যান কেন এত পপুলার হয়েছিল কেউ জানে? 78 এ সুপারম্যান পপুলার হয়েছিল কারণ দুনিয়াতে তখন ভিয়েতনাম ওয়ার চলছিল। সুপারম্যান ওয়াজ আ রেসপন্স টু দ্যাট। We need kindness, we need peace. We need peace in our American way. Superman was a response to that. ঠিক আছে, ম্যান অফ স্টিলের অ্যাকচুয়াল পয়েন্টটা কি ছিল? ডিসিইউ এর ম্যান অফ স্টিলের অ্যাকচুয়াল পয়েন্টটা কি ছিল? আমি একটা ডার্ক আর একটা গ্রিটি সুপারম্যান করছি, সবকিছু করছি। হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট অফ ম্যান অফ স্টিল? ম্যান অফ স্টিলের পয়েন্ট হলো সুপারম্যান ওয়াজ এন এলিয়েন। এলিয়েন শব্দটা দুটো মানে আছে, একটা হলো পৃথিবীর বাইরে যে এলিয়েন, আর একটা হলো দ্য ইমিগ্রেন্ট এক্সপিরিয়েন্স। Superman was an alien of another country, so he's essentially an immigrant. He's essentially representing America. That was Man of Steel's point. It's the outsider's worldview. ঠিক আছে, আমি একটা আউটসাইডার, how is that country going to react to me? It is very post 9/11 sort of একটা মাইন্ডসেট, একটা প্যারানয়া, ওইসব জিনিসটা পুরো ওদিকে আসছিল। that was Man of Steel stone. এখন সেটা কতটা এক্সিকিউট করতে পেরেছিল ডিসিইউ বা স্নাইডার নিজে, সেটা ইজ ডিবেটেবল। এটাও সত্যি কথা যে স্নাইডার যেটা করতে চেয়েছিল সেটা হলো বেসিক্যালি মডার্ন গডস। ও ওটা বোঝাতে চেয়েছিল যে ডিসির ক্যারেক্টারসরা সবাই মডার্ন গডস, সেই জন্য হেনরি ক্যাভিলস ভার্সন অফ সুপারম্যান ইজ এসেনশিয়ালি আ গড। And what happens when gods are actually unchecked? That was Man of Steel. What is this Superman? Let me ask you. এই সুপারম্যানটা কি? এই সুপারম্যানটা যদি সিলভার এজ সুপারম্যান হয় তাহলে তো এ ভগবান। কিন্তু তোমার তো দুনিয়ার রুল আছে, তাহলে এ কি সত্যি ভগবান? আর তুমি তো একে ভগবান দেখাতে চাইছো না। তুমি যদি একে ভগবান দেখাতে চাও তাহলে তো তোমাকে দেখাতে হচ্ছে যে এ একটা রোবটের এখানে বসে আছে, সূর্যের আলো পড়ছে, and his bones are getting healed. But it's cracking and that is why he's paining. এটা যদি সত্যি সিলভার এজ সুপারম্যান হতো, if this was the silver age Superman, বোনসটা ক্র্যাক হতো, ও খালি একটা আও বলে একটা আওয়াজ করতো আর বলতো ইট টিকলস, দ্যাটস ইট। ও এরকম চিৎকার করতো না। তুমি সুপারম্যানকে রিলেটেবলও করবে, অথচ তুমি সুপারম্যানকে সিলভার এজে হাইজিংসও দেখাবে। Pick a lane. Which one do you want to go with? একটা পাওয়ার স্কেলিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে, এখানে কিন্তু সেটা হচ্ছে না। আর সব থেকে বড় ব্যাপার এটাতে আলটিমেটলি কি হচ্ছে, আমি খালি দেখতে পাচ্ছি যে হি ইজ ইন্সপায়ার্ড ফ্রম দিস স্টাফ। এখন লোকেরা এটাও বলবে যে আমি একটা 5 মিনিটের স্নিক পিক থেকে এত কথা কি করে বলতে পারছি। ফেয়ার, অ্যাবসলিউটলি ফেয়ার। আমি একটা 5 মিনিটের স্নিক পিক থেকে এত কথা কেন বলবো? জুলাই মাসে সিনেমাটা বেরোবে, আমার ভালো লাগতেই পারে, ওয়েল এন্ড গুড। কিন্তু যদি ভালো না হয় তখন কি করবে? And before anybody comes up and questions me যে তোমরা এত নেগেটিভ কেন, ভালো তো হতেই পারে। নিশ্চয়ই, আমি তো চাই ভালো হোক। যখন ম্যান অফ স্টিল বেরিয়েছিল তখনও লোকেদের মাথায় কিন্তু এই চিন্তাটাই এসেছিল যে বাই চান্স যদি খারাপ হয়। জাস্ট আ থট। বলো, আমি তো এতক্ষণ ধরে বললাম, তুমি বলো।